নমস্কার, আমি প্রীতি। এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। বিশ্বের বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তর, অনেক আকর্ষণীয় বিষয় যা আমাদের চারপাশে ঘটে চলে, সে সমস্তটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেরকমটাই কথা ছিল। আজকে তারই প্রথম দিন। আশা করছি আপনারা প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো আপনারা তাদের মতামতটা অবশ্যই জানাবেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এমন একটি জায়গার কথা যেটি আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে। সেই জায়গাটিকে স্বর্গের দ্বার বলা হয়ে থাকে, অর্থাৎ মনে করা হয় এই জায়গাটির মধ্যে দিয়েই নাকি স্বর্গযাত্রার পথ শুরু হয়। আপনারা ঠিকই ধরেছেন, আমি বলছি উত্তরাখণ্ডের চামোলি জেলার একটি গ্রামের কথা, অর্থাৎ মানা গ্রাম, যাকে মানাগাঁও বলা হয়ে থাকে। এই জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব যেরকম রয়েছে, একইভাবে রয়েছে কিছু পৌরাণিক গুরুত্ব। একে একে এই জায়গাটির বিভিন্ন চিত্তাকর্ষক বিষয় আপনাদের সামনে আমি আজ তুলে ধরব। ঐতিহাসিক দিক থেকে যদি বলি, এই গ্রামের ঐতিহাসিক কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে বা আগেও ছিল। এই গ্রামটির মধ্যে দিয়েই কিন্তু ভারত এবং তিব্বতের যে সীমানা, তার মধ্যে বাণিজ্য চলত। অর্থাৎ এই পথ কিন্তু ভারত এবং তিব্বতের মধ্যে বাণিজ্যের একটি পথ ছিল। পৌরাণিক গুরুত্বের দিকে যদি এবার আসি, মনে করা হয় এই জায়গা থেকেই পঞ্চপাণ্ডব তাদের স্বর্গযাত্রা শুরু করেছিলেন এবং এখানেই নাকি বেদব্যাস মহাভারতের রচনা করেছিলেন। এই গ্রামে আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন বেশ কিছু জায়গা, তা দেখে আপনারা এই পৌরাণিক বিষয়গুলোকে আরো বেশি করে রিলেট করতে পারবেন। যে দর্শনীয় স্থানগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো ব্যাস গুফা। মনে করা হয় এটি সেই গুহা বেদব্যাস বসে মহাভারতের রচনা করেছিলেন। পর আপনারা দেখতে পাবেন গণেশ গুফা। আপনারা যারা পুরাণ জানেন বা পুরাণের গল্প বা পুরাণের বহু ঘটনা শুনেছেন, তারা নিশ্চয়ই এটাও জানবেন যে বেদব্যাস মহাভারতের সমস্ত ঘটনাগুলিকে বর্ণনা করে গেছেন এবং সেটিকে লিপিবদ্ধ কিন্তু করেছিলেন শ্রী গণেশ। সেই গণেশ গুফাও কিন্তু এই মানাগ্রামে গেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। এরপর আসি ভীমপুলের কথায়। ভীমপুল নামটা শুনে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন এটি মহাভারতের ভীম, তার নামকে কেন্দ্র করেই এই জায়গাটির নামকরণ করা হয়েছে। মহাভারতের ভীম এই পথটিকে তৈরি করেছিলেন দ্রৌপদী যাতে সহজভাবে পার হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। সেটিও কিন্তু এই মানাগ্রামেই অবস্থিত, অর্থাৎ ভীমপুল কিন্তু মানাগ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। তারপর আসে সরস্বতী নদীর কথা। মনে করা হয় এই সরস্বতী নদী একমাত্র এই মানাগ্রামে খুব ভালোভাবে দৃষ্টিগোচর হয়। এই মানাগ্রামে সরস্বতী নদীর দেখা পাওয়ার পর কিছুটা প্রবাহিত হয়ে কেশব প্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে মিশে যায়। এরপর আসি বসুন্ধরা ফলসে। এটা কিন্তু যে কোনো টুরিস্টদের কাছে ভীষণ আকর্ষণীয় একটি জায়গা। এটির প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, পাহাড়, পর্বত, ঝর্ণা, নদী, এই সবকিছু তো মানুষের অত্যন্ত আকর্ষণের একটি জায়গা। তাছাড়াও তার সাথে যদি মেশে কিছু পৌরাণিক গুরুত্ব, তাহলে তো তার আকর্ষণ আরো বেড়ে যায়, তাই না? মনে করা হয় এই বসুন্ধরা ফলসের যে জল, অর্থাৎ এই ঝর্ণার যে জল, সেটি আপনার গায়ে, অর্থাৎ আপনি যখন সেই জায়গায় যাবেন, সেই ঝর্ণার কাছে যাবেন, সেই ঝর্ণার জল যদি আপনার গায়ে এসে পড়ে তবে আপনি পুণ্য আত্মার অধিকারী, এটা স্থানীয়দের বিশ্বাস। এইগুলো তো গেল পৌরাণিক কিছু দর্শনীয় স্থান। আমি যদি শুধু প্রকৃতির দিক থেকে বলি, তাহলেও কিন্তু এই গ্রামের সৌন্দর্য অতুলনীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3200 মিটার ওপরে এই গ্রামটির অবস্থান, অর্থাৎ বুঝতেই পারছেন এর উচ্চতা। এত উঁচু হওয়ার জন্য স্বাভাবিকভাবেই কিন্তু এখানে পার্বত্য শীতল আবহাওয়ায় মূলত থাকে। এমনকি গ্রীষ্মকাল, অর্থাৎ মে মাস থেকে অক্টোবর মাস, এই সময়টাও কিন্তু এখানে ঠান্ডায় বিরাজ করে। 18 ডিগ্রি সেন্টিগ্রেড এখানকার গড় তাপমাত্রা গ্রীষ্মকালে, অর্থাৎ আবহাওয়া যে কতটা মনোরম সেটা আশা করি বুঝতেই পারছেন। মাত্র 1214 জনকে নিয়ে তৈরি এই গ্রামের কিন্তু পৌরাণিক বৈশিষ্ট্যের সাথে সাথে কিছু ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। একটা সময় এই গ্রামের মধ্যে দিয়ে কিন্তু ভারত এবং তিব্বতের মধ্যে বাণিজ্যের চলন ছিল। এই গ্রামের মধ্যে দিয়েই গম, যব, রক সল্ট, এই ধরনের জিনিসগুলোকে আদান প্রদান করা হতো। কিন্তু 1962-তে চীন ভারত আক্রমণ করার পর কিন্তু এই পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে এই গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আর বাণিজ্য হয় না, এবং এই বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সেখানকার যে মানুষ, তারা কিন্তু তাদের জীবিকা কিছুটা শিফট করে। অর্থাৎ
সেইখানের মানুষ আস্তে আস্তে পর্যটন শিল্প, পশম বস্ত্র তৈরি এবং কৃষিকাজের মধ্যে নিজেদের নিযুক্ত করতে শুরু করেন। উত্তরাখণ্ডে অবস্থিত এই গ্রামটি, যাকে ভারতের প্রথম গ্রামও বলা হয়ে থাকে, সেটি সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা যারা এই মানা গ্রামে ঘুরতে গেছেন, আপনাদের কেমন লেগেছিল সেটাও কিন্তু আমাকে জানাবেন। ঘুরতে ফিরতে আমি ভীষণই ভালোবাসি, ফলে যারা ঘুরতে যান তাদের এক্সপিরিয়েন্স শুনতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যারা এই মানা গ্রামে ঘুরতে অলরেডি গেছেন একবার, তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন ছিল আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি কখনো যাইনি, তবে যাওয়ার ইচ্ছে রাখি। এবং যারা যাননি, পরবর্তীতে তারা কখনো যদি উত্তরাখণ্ড বেড়াতে যান, মানা গ্রাম কিন্তু একদম বাদ দেবেন না। কেদারনাথ, বদ্রীনাথ এগুলো তো ঘুরবেনই, অবশ্যই এগুলো ঘুরবেন। তার পাশাপাশি এই গ্রামেও কিন্তু আপনারা যাবেন, কারণ এই যে বললাম, ঐতিহাসিক বা পৌরাণিক দুটো দিক থেকে কিন্তু এই গ্রামের গুরুত্ব অনেকটা বেশি। বদ্রীনাথ থেকে খুব কাছে এই গ্রাম, এবং যারা যাবেন, যাওয়ার পর কিন্তু যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের সেই জায়গাটা ঘুরে, কেমন হলো সেই অভিজ্ঞতা। উপস্থিত হব আপনাদের সামনে নতুন কোনো একটি জায়গা, তার বৈশিষ্ট্য, তার সৌন্দর্য, তার ঐতিহাসিক গুরুত্ব বা তার প্রাকৃতিক গুরুত্ব বা কোনো পৌরাণিক গুরুত্ব, সবটা নিয়েই হাজির হব আপনাদের সঙ্গে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর যথাসম্ভব ঘুরে বেড়াবেন, ঘুরতে ফিরতে থাকবেন।